ঠিক আছে। এখন এইটার সাথে আমাদের আগে একটু প্রান্ত বেগটা বুঝে আসতে হবে। আমরা প্রান্ত বেগের কোনো ডেরিভেশন দেখবো না, বাট আমি তোমাকে থিওরিটা বুঝাই দেবো। এটা ডেরিভেশন মানে সূত্র কইতে আসছে এটা আমাদের দেখা জরুরি না। অ্যাডমিশন থেকে শুরু করে এইচএসসি থেকে শুরু করে এবার তোমার কলেজের পরীক্ষা দাও, কোনোদিনও তুমি এইটার চেহারা প্রুফ আকারে দেখবা না, বাট এটার কনটেক্সটটা আমাদের বোঝা খুবই জরুরি। মনে করো এটা হচ্ছে তোমার জলাধার, ভিতরে একটা বস্তু আছে, ঠিক আছে, এই পর্যন্ত নর্মাল। তো জলাধারের যে ঘনত্ব সেটাকে আমরা রো নট বলতেছি, এবং এই যে গোলকটা, গোলকের ঘনত্বকে আমরা রো বলতেছি। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, কোনো সমস্যা নেই ভাই। দুইটা ঘনত্ব তো আলাদা হবে, তাই না? গোলকের ঘনত্ব একরকম হবে, ওর ঘনত্ব একরকম হবে। এই জলাধারের সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে তোমার ইটা। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে তোমার স্মল আর, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন একটু ফোর্স নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এখানে একটু সমস্যা হইতে পারে, তাই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, সমস্যা নেই। গোলকটার উপরে কি কি ফোর্স কাজ করে আমরা একটু চিন্তা করি। আমরা একটু বাইরে পয়েন্ট নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে, এখানেই বাট বাইরে। ধরো এটা হচ্ছে এমজি, নিচের দিকে কাজ করে কি ভাই? এমজি কাজ করে, এমজি নিচের দিকে ওজন, এমজি কাজ করে। গোলকের ভর এম হইলে ওজন এমজি নিচের দিকে কাজ করে, ঠিক আছে। গোলকটা তো নিচের দিকে পড়তেছে ধরো, হ্যাঁ, তাহলে নিচের দিকে যদি পড়ে এর উপরের দিকে কি কি কাজ করবে? একে তো কাজ করবে প্লবতা, আপথ্রাস্ট, আরো কাজ করবে কি সান্দ্রতা, সান্দ্রতা ভিসকোসিটি। আর কিন্তু আহামরি কোনো ফোর্স নাই। সবকিছু মিলাই দেওয়ার পরে এটা একটা নিট ফোর্স লাভ করতেছে নিচের দিকে, রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল যেটা এফ নিট, এটা নিচের দিকে লাভ করতেছে, তাই না? এই ফোর্সটা সে নিচের দিকে লাভ করতেছে, এতটুকু খুব ক্লিয়ার। যার কারণে সে নিচে পড়তেছে। একটা জিনিস তুমি খেয়াল করলে দেখবা, বিভিন্ন মুভিতে সিনটা আমরা দেখছি যে লাইক উপর থেকে একটা গাড়ি পড়ছে পানিতে, প্রথম দিকে ধাপ 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 করে পড়তেছে, একটা পর্যায়ে যায় পানির মানে গাড়ির গতিটা খুব স্লো হয়ে যায় এবং সে নিচের দিকে পড়তে থাকে, বাট খুব স্লো। এবং নিচের দিকে পড়তে পড়তে একটা পর্যায়ে সে মানে সমবেগে পড়ে, সমবেগে পড়ে, তার কোনো ত্বরণ থাকে না। তার মানে একটা সার্টেন দূরত্ব অতিক্রম করার পরে আমাদের যে এই যে এফ নিট, যেটা এতক্ষণ এফ নিটের ভ্যালু ছিল দেখে এই গোলকটা অনেক জোরে পড়ছে, একটা পয়েন্টে আসার পরে এই গোলকটার নিচের দিকে কোনো লব্ধি ফোর্স থাকে না, এফ নিট ইকুয়ালস টু 0 হয়ে যায়, নিট ফোর্স লাভ করে। কথা আসে নিট ফোর্স লাভ করে কিন্তু নিচের দিকে পড়তেছে, তার মানে অবশ্যই এখানে কোনো একটা বেগ আছে। যেহেতু নিট ফোর্স 0, নিট ফোর্স এফ নিট ইকুয়ালস টু এম ইনটু এ নিট। এফ নেট যদি 0 হয়, এম ইনটু এ নিট ইকুয়ালস টু 0, তার মানে নিট ফোর্স 0 হইলে নিট ত্বরণও কিন্তু 0, নিট ত্বরণ 0। এফ নিট 0 মানে নিট ত্বরণ 0। নিট ত্বরণ যদি 0 হয় তার মানে কি ভাই? কোনো ত্বরণ নাই। ত্বরণ নাই মানে কি ভাই? বস্তু পড়তেছে কিসে? সমবেগে পড়তেছে। এই যে ভি বেগে পড়তেছে সমবেগ, এই বেগটাকেই বলা হয় ভাইয়া প্রান্ত বেগ, যেটা একটা সমবেগ। ক্লিয়ার? আর কোনো ঝামেলা আছে? আমার কাছে মনে হয় না তোমার এরপর আর কোনো ঝামেলা আছে। মানে এমন একটা কনটেক্সট আসবে যখন তোমার এই ওজনটা এমজিটা হইতেছে মানে নিচের দিকে সব ফোর্স উপরের দিককার ফোর্সের সমান হবে, মানে এমজিটা তোমার এই আপথ্রাস্ট আর হচ্ছে তোমার ভিসকোসিটি এই দুইটার সমান হয়ে যাবে। এই ঘটনা যখন তুমি ঘটাবা, মানে মধ্যে কথা নিট ফোর্স যখন 0 হয়ে যাবে, তখন এই বস্তুটা যেই বেগ লাভ করবে সেইটা একটা সমবেগ হবে, এবং এই সমবেগটাকে আমরা বলি কি? প্রান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি, মানে একদম লাস্ট পয়েন্টের বেগটা, এবং সে কিন্তু সমবেগেই তল পর্যন্ত পড়বে। এটা হচ্ছে ঘটনা। এই কারণে আমরা মুভি সিনে দেখি যে প্রথম দিকে অনেক তাড়াতাড়ি পড়ে, কারণ তখন নিট ফোর্স থাকে, নিট ফোর্স থাকে মানে নিট ত্বরণও থাকে। থাকে কেন? কারণ তার ওজনটা এই প্লবতা আর সান্দ্রতার থেকে বেশি থাকে, যোগফলের থেকে বেশি থাকে ওজন, তাই নিচের দিকে সে খুব তাড়াতাড়ি পড়ে। একটা পর্যায়ে যে এই দুইটার যোগফল আর এই এমজি সমান হয়ে যায়, নিট ফোর্স 0 হয়ে যায়, তখন সে প্রান্ত বেগ লাভ করে বা টার্মিনাল ভেলোসিটি লাভ করে, যার কারণে সে স্লো পড়ে। এবং এই প্রান্ত বেগটা সবসময় সমবেগ হয়। এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমরা একটু খেয়াল করি ফর্মুলাটি কি দাঁড়াচ্ছে, ডিরেক্টলি মুখস্থ করো। v ইকুয়ালস টু 2/9 ইনটু r স্কয়ার ইনটু রো মাইনাস রো নট ইনটু g ডিভাইডেড বাই ইটা। আমরা সবগুলোর পরিচয় জানি। r স্কয়ার কি মনে আছে? r কি? এই r ছিল হচ্ছে তোমার গোলকের ব্যাসার্ধ, মনে আছে? একটু আগে দেখলাম না, গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, রো কি মনে আছে? এই যে রো, রো হচ্ছে গোলকের রো, আর রো নট হচ্ছে তোমার প্রবাহী, ঠিক আছে। রো গোলকের, রো নট প্রবাহী। এটা কেন বলছি আমি যদি একটু বলি। গোলকটা তো গতিশীল না, গতিশীল জিনিসপত্র কিন্তু আমরা নট দেই না, মনে আছে? ওই যে পদার্থের আধুনিক পদার্থতে পড়ছো না যে নট মানে স্থির, তাই মনে রাখার জন্য আমি এভাবে করে পড়তাম। আমি নিজে পড়তাম, তোমার এমনি দেখাচ্ছি। অনেকখানে রো এস রো এফ দেয়, ইচ্ছা তোমার। এগুলো যেমনে ধরো, কেউ তোমার নাম্বার কখনোই কাটবে না, এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, কলেজ হোক, কোথাও কাটবে না।
তো রো মানে হচ্ছে যেটা গতিশীল, মানে যেটা পড়তেছে নিচের দিকে, আর রো নট মানে হচ্ছে ওই প্রবাহিত স্থির আছে আমরা ধরে নিচ্ছি, তাই না? মানে গোলকের সাপেক্ষে স্থির, প্রবাহিত নর্মাল আছে, গোলকটা পড়তেছে, গোলকের সাপেক্ষে প্রবাহী স্থির চিন্তা করা যায় তো ওইভাবে। রো মাইনাস রো নট, রো মাইনাস রো নট, বুঝছো? রো কি? রো হচ্ছে যেটা গতিশীল, রো নট হচ্ছে যেটা স্থির। জাস্ট মনে রাখার জন্য, এটা কিন্তু কোনো টার্মোলজিতে পড়তেছে না। স্থির মানে হচ্ছে ভাই প্রবাহী, ঠিক আছে? প্রবাহী যেটা মানে যে প্রবাহের মধ্যে দিয়ে পড়তেছে সেটা হচ্ছে তোমার রো নট। ইটা কার হবে? ইটাও কিন্তু তোমার ঠিক ভাই ওই প্রবাহেরই হবে, এটাও কিন্তু প্রবাহেরই, সান্দ্রতাঙ্ক কিন্তু প্রবাহেরই হয়, আর জি তো আমরা জানি। তো এই হচ্ছে তোমার ফর্মুলা, এটা 1000 বার লাগবে। একটা জিনিস সবসময় মুখস্থ রাখো, এটা কিন্তু তোমার সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র সমবেগ। প্রান্তবেগ তখনই লাভ করা যায় যখন কোনো নিট ফোর্স কিংবা নিট ত্বরণ থাকে না। নিট ফোর্স কিংবা নিট ত্বরণ না থাকা মানেই বস্তু আছে কিসে? সমবেগে। তার মানে প্রান্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি মানেই কি? মানেই হচ্ছে ভাই তোমার সমবেগ। এখন একটু আসো, ঘটনা কি ঘটছে। আমরা তো স্টোকসের ফর্মুলা খুব সুন্দর মতো পড়ে আসলাম যে F ইকুয়ালস টু ভাইয়া 6 পাই আর ইটা ভি। আচ্ছা ভাই, আমরা যে প্রান্ত বেগটা পড়ছি, এই প্রান্ত বেগে যে ভিটা, এটা তো প্রবাহীর বেগ না, এটা তো গোলকেরই বেগ, এটা তো এই বস্তুটারই বেগ ছিল। এবং আমরা যে স্টোকসের ফর্মুলা পড়ে আসলাম একটু আগে, যারা আমার কথা শুনতেছো ঠিক মতো, এই স্টোকসের ফর্মুলায় যে ভি ছিল, এটাও কিন্তু গোলকের বেগ। একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে না ভাই যে এই ভিটাই কি তাহলে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্ত বেগ ছিল? তোমার কথা সত্য, তবে আংশিক সত্য। ঘটনা কি? স্টোকসের ফর্মুলাতে যখন আমরা নিট ফোর্স পাবো না, মানে নিট ফোর্স ইকুয়ালস টু 0 হবে, তখন এই বেগটাকে তুমি বলতে পারবা প্রান্ত বেগ। কিন্তু যদি নিট ফোর্সের ভ্যালু থাকে, পজিটিভ হোক নেগেটিভ হোক, ভ্যালু যদি থাকে, তখন কিন্তু এই ভি আর প্রান্ত বেগ না, ভিটা মূলত গোলকের বেগ। যখন নিট ফোর্স 0 হয়ে যাবে, তখন ওই গোলকের বেগটাকে আমরা কি বলবো? প্রান্ত বেগ বলবো। নিট ফোর্স 0 না হলে ওইটাকে আমরা কি বলবো? নর্মাল গোলকের বেগ বলবো। দ্যাটস ইট, ঠিক আছে? তার মানে এই ভি ইকুয়ালস টু তুমি এই ফর্মুলাটা কখন লিখতে পারবা? মানে 6 পাই আর এটা ভি, ওই ভি মানে এটা কখন লিখতে পারবা? যখন তোমার এফ নেট ইকুয়ালস টু 0 হয়। তো চলো একটু সুন্দর করে আমি লিখে রাখছি কষ্ট করে, তোমাদেরকে একটু দেখাই রাখি। এই যে বস্তুটা এম ভরের, হ্যাঁ, বস্তুটার নিচের দিকে একটা ওজন আছে এমজি, উপরের দিকে প্লবতা, উপরের দিকে ভিসকোসিটি কাজ করে, ঠিক আছে? ওর সরণের উপরের দিকে কাজ করে। সরণ কেমনে বুঝলাম? নিচের দিকে, কারণ নিট ফোর্স নিচের দিকে, তাই। এই হচ্ছে ঘটনা, এই অনুযায়ী আমরা এটা নিট ফোর্স পাইতেছি নিচের দিকে, ঠিক আছে? গেল। তাহলে এখন যখন এম ভরের বস্তুটা জাস্ট ডুবে যাচ্ছে, কিন্তু ওর এফ নিটের একটা ভ্যালু আছে, এফ নিটের ভ্যালু গ্রেটার দেন 0 হইতে পারে, লেস দেন 0 হইতে পারে, কিন্তু শূন্য না। এফ নিটের ভ্যালু আছে, তার মানে ত্বরণ আছে। তখন আমরা এফ নিট মানে কি পাবো? এফ নিট সব নিচের দিকে, তাহলে সবাইকে নিচের দিকে নিতে হবে। এমজি মাইনাস ইউ মাইনাস এফ ভিসকোসিটি। এফ ভিসকোসিটি মানে আমরা জানি কি? 6 পাই আর এটা ভি। এখন যেহেতু এখন পর্যন্ত এফ নেট ইকুয়ালস টু 0 না, মানে যদি আমরা চিন্তা করি এই ঘটনাতে এফ নেট ইজ নট ইকুয়ালস টু 0, তাহলে এই ভি কে কিন্তু আমরা প্রান্ত বেগ বলতে পারবো না, এটা প্রান্ত বেগ না। কিন্তু এই একই কনটেক্সট অনুযায়ী এম বস্তু ডুবে যদি আমরা বলি প্রান্ত বেগ লাভ করছে, তখন কিন্তু অবশ্যই আমাদের এফ নেট এর ভ্যালুটা 0ই হবে, 100% 0 হবে। ঘটনা একই, এমজি মাইনাস ইউ মাইনাস 6 পার এটা ভি, এবং এই ক্ষেত্রে ওই একই ভি কেই আমরা কি বলবো ভাইয়া? প্রান্ত বেগ বলতে পারবো। এই হচ্ছে ভাই তোমার আলটিমেট কথা। প্রান্ত বেগ আর সান্দ্রতার মধ্যে আলটিমেট কথা হচ্ছে এই। এখানে আমি আরো লিখে রাখছি, দেখো যে এফ নেট ইজ নট ইকুয়ালস টু 0 হইলে ভি প্রান্ত বেগ কখনোই হইতে পারবে না, কারণ প্রান্ত বেগ মানে সমবেগ। এফ নেট 0 না মানে ত্বরণ আছে, ত্বরণ থাকে মানে সমবেগ নাই, প্রান্ত বেগ নাই। কিন্তু যখনই এই একই ফর্মুলাতে এফ নেট ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তখন এই ভি কেই আমরা প্রান্ত বেগ বলতে পারবো, টার্মিনাল ভেলোসিটি। সান্দ্রতা গুণাঙ্ক এবং আমাদের প্রান্ত বেগ, এই টপিক একদম ঝাঁঝরা ফাজরা হয়ে যাওয়ার কথা, এর বাইরে আর কিছুই নেই, তোমার না পারার মতো আর কিছু নাই। তবে আমি এখানে থামবো না, আমাদের আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা আমি একটু জানবো। সেটা হচ্ছে ভাই, আমরা এই ফর্মুলাটা তো মুখস্থ করলাম, আশা করি আর কোনো কনফিউশন নাই, সব ঠিক আছে, সব ক্লিয়ার। এটা নিয়ে আমরা আরেকটু কথাবার্তা বলবো। তবে এই ফর্মুলাতে তোমার দুইটা জিনিস আমরা দেখছিলাম, একটা হচ্ছে রো, একটা হচ্ছে রো নট। রো আর রো নটটা তো অনেকগুলো ঘটনায় করতে পারে। আমরা একটু চিন্তা করি তো কখন কি হয়। একটু তোমাকে জাস্ট ম্যাথ করার জন্য আমি তোমাকে স্কিলফুল বানাই দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ তোমার ম্যাথগুলো সহজ হবে করা। প্রান্ত বেগের ফর্মুলা 2/9 ইনটু আর স্কয়ার ইনটু রো মাইনাস রো নট ইনটু জি ডিভাইডেড বাই ইটা। ফর্মুলা কিন্তু মুখস্থ থাকে, তোমার প্রথমবার মুখস্থ না থাকলে একটু কঠিন লাগতে পারে, এটা একবার গিললে কিন্তু সহজে ভুলবা না, মনে থাকে। আমি দেখছি আমার নিজেরও মনে থাকে, তোমারও থাকবে, আমার স্টুডেন্টদেরও ছিল, হ্যাঁ আমি জানি তো থাকবে। তো এখানে আমরা তিনটা ঘটনা চিন্তা করি। একবার চিন্তা করো বৃষ্টি পড়তেছে, এখন একটু চিন্তা করো তো, প্রান্ত বেগের এই ফর্মুলাতে বৃষ্টি যখন পড়ে, রো কোনটা হবে, রো নট কোনটা হবে? বাদ বাকি সব জানি, যেমন আর কার হবে, আর হবে হচ্ছে তোমার বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ হবে,
তাই না, কারণ বৃষ্টি পড়তেছে। ইটা কার হবে? ইটা অবশ্যই কার হবে? বৃষ্টি কই দিয়ে পড়ে? বায়ুমণ্ডল দিয়ে পড়ে, বাতাস দিয়ে পড়ে, তাহলে প্রবাহী কে এখানে? বাতাস। তাহলে ইটা কার হবে? বায়ুর হবে, স্বাভাবিক। রো কার হবে? রো নট কার হবে? আমরা একটু আগে শুনছি যে রো নট হচ্ছে স্থির যেটা, মানে প্রবাহী যেটা, যার মধ্যে দিয়ে পড়তেছে, আর রো হচ্ছে গতিশীল। খেয়াল করো, বৃষ্টি এখানে গতিশীল। বৃষ্টি কিসের তৈরি? পানির তৈরি। তাহলে রো কার হবে? এবার রো হবে হচ্ছে বৃষ্টির ফোঁটার পানির ঘনত্ব, এটা হচ্ছে রো, যেটা গতিশীল। আর রো নট কি হবে? কিসের মধ্যে দিয়ে বৃষ্টিটা পড়তেছে আকাশ থেকে? বাতাসের মধ্যে দিয়ে। তাহলে রো নট কার হবে? রো নট হবে বাতাসের ঘনত্ব। এই সবকিছুই তোমার প্রশ্নে দেওয়া থাকবে ভ্যালুগুলো, জাস্ট তোমাকে বসাইতে হবে কোনটা কি। ক্লিয়ার? এটা হচ্ছে বৃষ্টি পড়ার ক্ষেত্রে। এবার চিন্তা করো, বৃষ্টিই পড়তেছে ভাই, ঠিক আছে, বাট এবার শিলা বৃষ্টি পড়তেছে। ধরো গোলাকার শিলা বৃষ্টি পড়তেছে। গোলাকার কেন? তার হলে আমরা আর বের করতে পারবো না। তো শিলা বৃষ্টি দিয়ে আসলে তোমার গোলাকার শিলা বৃষ্টি থাকবে, আদারওয়াইজ ব্যাসার্ধ দেওয়া থাকবে, বুঝে নিব যেটা গোলাকার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে চিন্তা করো তো, শিলা বৃষ্টি, শিল কিসের হয়? বরফের তৈরি হয়। শিলা বৃষ্টি পড়তেছে কই দিয়ে? বাতাস দিয়ে পড়তেছে। তার মানে আমাদের বাতাসই প্রবাহী। বাতাসকে আমরা এই ক্ষেত্রে স্থির ধরে নিব। তাহলে বাতাসের মধ্যে পড়তেছে, তার মানে আমাদের এই এটা বাতাসের হবে, এবং এই রো নট কিসের হবে? রো নটও কিন্তু বাতাসেরই হবে। ইটাও আমাদের বাতাসের, সরি ইটা লিখি নাই, রো নট হবে অবশ্যই বাতাসের। আচ্ছা, পড়তেছে কে? শিল কি? বরফ। তার মানে আমাদের রোটা কি হবে? গতিশীল কি হবে? বরফের হবে। তাহলে রো হবে হচ্ছে তোমার বরফের ঘনত্ব। এখান থেকে যে ভি পাবা, সেটা কার প্রান্ত বেগ বলতো? আমরা যে গোলক দিয়ে যখন পড়ছিলাম, ভিটা কার বেগ ছিল? গোলকেরই তো বেগ ছিল। জাস্ট এফ নেট ইকুয়ালস টু 0 হইলে ভিটাই ওই গোলকের বেগটাই প্রান্ত বেগ হয়ে যায়। তাহলে এখান থেকে তুমি যে ভি পাচ্ছ, সেটা কি অবশ্যই শিলাখণ্ডের প্রান্ত বেগ হবে। আমি জাস্ট একটু লিখে দিলাম, অনেক সময় এরকম ডিরেক্টলি প্রশ্ন আসবে, তাই তোমার জাস্ট মাথায় রাখার জন্য। আচ্ছা, এবার বলতো, গভীর জলাশয় থেকে যদি একটা বায়ুর বুদবুদ উপরিতলে আসে, তখন প্রান্তবেগ ভি লাভ করলো, তাহলে ঘটনা কি ঘটবে? আচ্ছা, তুমি কি বুদবুদের কনটেক্সটটা জানো? আমি এটা নিয়ে ম্যাথ করাবো না, তো বাট একটু বলে রাখি, তুমি জানো মনে হয়, এই যে ধরো জলাশয়, ম্যাথ করাবো বলতে এখানে করাবো না, তোমাকে আমি শিখাই দিচ্ছি, এমনিও পারবা, পরে করাবো। এই জলাশয়, এখানে ছোট একটা বুদবুদ আছে। বুদবুদটা যখন উপরের দিকে আসে, তখন বুদবুদের সাইজটা কিন্তু বেশ বড় হয়ে যায়। তুমি কি জানো সাইজ বড় হয়ে যায় কেন? আগে একটু চিন্তা করো, সাইজ বড় হয়ে যায় মানে কি? আয়তনটা বড় হয়ে যায়, তাই না? এটা চিন্তা করো তো, এই গোলকটা যখন এখানে ছিল, এই পুরো জিনিসটা হলো পানি, ওয়াটার, এবং এটার উপরে আছে কি ভাই? বাতাস, এয়ার। তো এই গোলকটা যদি তুমি চিন্তা করো, এই গোলকের উপরে কে কে প্রেসার দিচ্ছে, একটু চিন্তা করো তো। প্রেসার কে কে দিচ্ছে? প্রেসার একই সাথে গোলকের উপরে যারা যারা আছে সবাই তো প্রেসার দিচ্ছে। এই গোলকের উপর, মানে পানির ফোঁটার উপরে একই সাথে যেমন পানি প্রেসার দিচ্ছে, পানি আছে উপরে, ঠিক একইভাবে কিন্তু বাতাসও প্রেসার দিচ্ছে। তার মানে এই অবস্থায় প্রেসার দিচ্ছে তোমার ওয়াটার, ডাব্লিউ প্লাস এয়ার। এই কারণে খেয়াল করো, প্রেসার যেহেতু অনেক বেশি, যার কারণে তার আয়তন হয়ে যায় কি বলতো ভাইয়া? কম হয়ে যায়। এই কারণে এটার আয়তন কম, মানে ফোঁটাটা ছোট, পানির ফোঁটাটা ছোট। উপরে যখন চলে গেছে, খেয়াল করো, এটা একদম যখন পৃষ্ঠতলে চলে গেছে, তখন এইটার উপরে কিন্তু আর পানি নাই, আছে খালি বাতাস। তার মানে প্রেসার দিচ্ছে শুধুমাত্র এয়ার। এই ক্ষেত্রে যেহেতু প্রেসার এর থেকে কমে গেছে, প্রেসার যেহেতু কমে গেছে, তুমি জানো যে পি সমানুপাতিক 1/v, বয়েলের বেসিক ফর্মুলা, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে পি কমে গেলে স্বাভাবিকভাবে আমাদের কি হয় ভাইয়া? আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে যাওয়া মানে কি? ফোঁটা বড় হয়ে যায়। এটা তো ঘটনা। এটা জাস্ট আমি তোমাকে ম্যাথের জন্য শেখাইলাম। ওই যে আমরা এই ম্যাথ গুলো করবো, যে নিচে যখন থাকে তখন আমরা পানির চাপ প্লাস বাতাসের চাপ ক্যালকুলেট করি, আর উপরে থাকলে শুধুমাত্র বাতাসের চাপ ক্যালকুলেট করি। এই ম্যাথ তোমরা 9-10-এও করছো অনেকে, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট করে দিচ্ছি না, আমরা সলভিং ক্লাসগুলোতে, বিভিন্ন সলভিং ক্লাসে এটা করা হয়ে যাবে, তাই করাচ্ছি না, বাট থিওরি পড়াই দিছি সব। এবার একটু ঘটনাটা চিন্তা করো। এইখানে আমরা চিন্তা করতেছিলাম যে গোলকটা পানির নিচে পড়তেছে, বাট এখানে কিন্তু ঘটনা পুরোপুরি উল্টা করতেছে। এখানে কিন্তু গোলকটা, পানির ফোঁটাটা উপরের দিকে যাচ্ছে, তার মানে সরণ উপরের দিকেই ঘটতেছে। সরণ যদি উপরের দিকে ঘটে, সান্দ্র বল কোন দিকে কাজ করবে? অবশ্যই নিচের দিকে কাজ করবে, কারণ সরণের বিপরীতে সান্দ্র বল কাজ করে, রাইট? সান্দ্র বল যদি নিচের দিকে কাজ করে, ঘটনা তাহলে কেমন করবে একটু চিন্তা করো। গভীর জলাশয় থেকে বায়ুর বুদবুদ উপরিতলে আসার সময় প্রান্তবেগ যদি ভি লাভ করে, তার মানে এই যে এ উপরে উঠতেছে, একটা পয়েন্টে যায়, যেহেতু পানির ভিতরে একই ঘটনা ঘটতেছে, একটা পয়েন্টে যায় তার এফ নেট ইকুয়ালস টু 0 হইতেই পারে। যদি 0 হয়ে যায়, তাহলে এই অবস্থায় তার যে বেগটা থাকবে, সেটাকেই আমরা টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তবেগ বলতে পারি। ভিটি দিয়ে লিখলাম জাস্ট বোঝানোর জন্য, এখানে এটাকে অনেকে ভিটি দিয়েও লেখে, টার্মিনাল ভেলোসিটি, প্রান্তবেগ। এটাই তার প্রান্তবেগ হবে, স্বাভাবিক ব্যাপার। এই যে প্রান্তবেগটা পাইলা, প্রান্তবেগ সবসময় আমরা নিচের দিকে ক্যালকুলেট করছি, তাহলে উপরের দিকে যদি পাই, তাহলে কি চিহ্নে মাইনাস আসার কথা? এগুলো তো আমরা জানি, এইসব লজিক তো আমরা বুঝি, যে তুমি যেদিকে ডাইরেকশন চিন্তা করছো, উত্তর যদি মাইনাস আসে,
তার মানে ডাইরেকশন জাস্ট উল্টাটা হবে, ভ্যালু ঠিক আছে, রাইট? মানে 10 মিটার সামনে চিন্তা করছো, উত্তর আসছে -10, তার মানে আমরা কি ধরবো, 10 মিটারই, বাট সামনে না, পিছে। এই তো। তো প্রান্ত বেগ যদি উপরের দিকে হয় তাহলে ভ্যালুতে অবশ্যই একটা মাইনাস আসবে। দেখি তো মাইনাস আসে কিনা। চিন্তা করো, যেটা ফোঁটাটা হচ্ছে তোমার বায়ুর বুদবুদ, পানির ফোঁটা বলছে এতক্ষণ, সরি পানির ফোঁটা না, বায়ুর বুদবুদ। এটা ছিল হচ্ছে তোমার বায়ুর বুদবুদ, এটা হচ্ছে বায়ুর বুদবুদ। বায়ুর বুদবুদের ভিতরে কি থাকে বলতো? বাতাস থাকে না? বাতাস থাকে না? বায়ুর বুদবুদ মানে কি? ভিতরে বাতাস। তাহলে সে যে মুভ করতেছে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে তোমার রো নট, যেটা স্থির থাকে পানি, আর যেটা উপরের দিকে যাচ্ছে সেটাকে বাতাস। তাহলে যেটা যাচ্ছে, যেটা গতিশীল সেটাকে বাতাস, এটা বাতাস। তার মানে রো হবে হচ্ছে বাতাসে, রো নট হবে হচ্ছে পানি। ক্লিয়ার? আবারও বুঝো, গতিশীল জিনিসটা হচ্ছে তোমার রো, তাই না? তো গতিশীলটাকে বায়ুর বুদবুদ, বায়ুর বুদবুদের ঘনত্ব মানে কি? বাতাসের ঘনত্ব। তাহলে গতিশীল হচ্ছে বাতাস। আর এই কনটেক্সট অনুযায়ী আমাদের প্রবাহী হিসেবে ট্রিটেড হচ্ছে কে? পানি, যে স্থির আছে আমরা চিন্তা করতেছি এই কনটেক্সটে। তাহলে সেটা হবে রো নট। তার মানে রো এর জায়গায় আসবে তোমার, এই রো এর জায়গায় আসবে তোমার বাতাস, রো নটের জায়গায় আসবে তোমার পানি। রো এর জায়গায় আসবে তোমার বাতাস, রো নটের জায়গায় আসবে তোমার পানি। একটু চিন্তা করি ঘটনাটা কেমন ঘটতেছে। v ইকুয়ালস টু 2/9 ইন্টু আর স্কোয়ার ইন্টু রো এর জায়গায় আসবে বাতাস, তাই না? কারণ বুদবুদ যাচ্ছে, যেটা মুভিং, রো এয়ার, মাইনাস রো নটের জায়গায় আসবে কে ভাই? পানি, কারণ পানির মধ্যে দিয়ে সে যাচ্ছে, ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। একটু খেয়াল করতে হবে আমাদেরকে, বাতাসের ঘনত্ব পানির তুলনায় কিন্তু অলমোস্ট নেগলিজেবল। বাতাসের ঘনত্ব কিন্তু খুবই কম, পানির তুলনায় খুবই কম। তার মানে বাতাসের ঘনত্ব কি তুমি চাইলে জিরো বসাই দিতে পারো। জিরো যদি বসাই দাও তাহলে কি করছে দেখো তো, মাইনাসটা সামনে চলে আসবে না? আমি ধরলাম ভাই আপনি জিরো বসাচ্ছেন কেন? আচ্ছা জিরো বসায় না ভাই, ছোট জিনিস থেকে বড় জিনিস বিয়োগ হচ্ছে, ছোট জিনিস থেকে বড় জিনিস বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ হবে, চিহ্ন কাটটা বসবে, বড়টারটা বসবে, তাহলে মাইনাসটা সামনে চলে আসবে না? বুঝছো ঘটনা কি করছে? তাহলে দেখো এই যে মাইনাস কিন্তু চলে আসছে একটা। এবার 2/9 আর স্কোয়ার ইন্টু, ধরো রো এ আর জিরো, তুমি জিরো না ধরলে কোনো সমস্যা নেই, ক্লাস যাওয়ার দরকার নেই, অনেক ছোট আসবে, জিরো ধরলেও একই উত্তর আসবে। রো ওয়াটার ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। এই যে খেয়াল করো মাইনাস চলে আসছে। মাইনাসটা কেন আসছে ভাইয়া? কারণ প্রান্তবেগ আমরা চিন্তা করছি নিচের দিকে হয়, বাট মাইনাস আসা মানে কি? প্রান্তবেগ এবার উপরের দিকে। তার মানে প্রান্তবেগ তোমার উপরের দিকে, এই যে উপরের দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই প্রান্তবেগ আমরা নেগেটিভ পাইছি। তার মানে আমাদের প্রান্তবেগ হচ্ছে কি ভাই? ঊর্ধ্বমুখী প্রান্তবেগ, যার কারণে আমরা এখানে একটা মাইনাস পাইতেছি। এই আর কি, তোমার প্রান্তবেগ নিয়ে একদম ভাঙ্গা চিরা দেখাইলাম যে কোন ম্যাথে কোন টাইপে কি ধরতে হয়। আশা করি এরপরে তোমার আর কোনো ঝামেলা নাই। লাস্ট একটা টপিক বলছিলাম সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক নিয়ে একটু কথা বলবো। সান্দ্রতাঙ্কের একক তো আমরা দেখাইছি, তাই না? ওই যে 1 প্যাসকেল সেকেন্ড ইকুয়ালস টু 10 পয়েস, যেটা এসআই ইউনিট হচ্ছে প্যাসকেল সেকেন্ড বা নিউটন মিটার ইনভার্স 2 ইনটু সেকেন্ড। এটা অনেকখানে তোমার পয়েস দিয়ে লেখা থাকে, তখন এটাকে এসআই তে কনভার্ট করে নিতে হয়, এবং 1 প্যাসকেল সেকেন্ড ইকুয়ালস টু 10 পয়েস দেখাইছি। এখন এটার সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, তাপমাত্রা, টেম্পারেচার। এটি দ্বারা আবার তোমরা ওই পৃষ্ঠটান মনে করো না, একটু পরে পৃষ্ঠটান মনে করবো তো, পড়বো তো। এটা কিন্তু পৃষ্ঠটান না, এটা কিন্তু তোমার তাপমাত্রা বা টেম্পারেচার, ঠিক আছে? তো যখন তরল পদার্থ থাকে, ফর লিকুইডস, এই সম্পর্কটা হচ্ছে লগ ইটা ইকুয়ালস টু a প্লাস b ইন্টু 1/t। এই a একটা কনস্ট্যান্ট, b ও একটা কনস্ট্যান্ট, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি লগ তো কনস্ট্যান্টই দিবে, তাহলে এটা সমানুপাতিক আমরা পাচ্ছি 1/t। কখন ভাই? যখন জিনিস হচ্ছে আমাদের তরল, লিকুইড, মানে ধরো পানি, পারদ, এটার ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক এইভাবে কাজ করে, তাপমাত্রার ব্যস্তানুপাতে কাজ করে। যখন গ্যাস হয় তখন এই ইটা সমানুপাতিক থাকে হচ্ছে 1/√t। সরি, এটা সমানুপাতিক থাকে হচ্ছে শুধুমাত্র √t, মানে টেম্পারেচারের বর্গমূলের সমানুপাতিক। এটা কখন? যখন গ্যাসিয়াস হয়, যেমন ধরো বাতাস, ঠিক আছে, বা যে কোনো গ্যাস। তো তরলের ক্ষেত্রে তোমার সম্পর্কটা হচ্ছে লগ ইটা ইকুয়ালস টু a প্লাস b ইন্টু 1/t, আর গ্যাসের ক্ষেত্রে ইটা ইকুয়ালস টু √T। এই দুইটা টি কিন্তু টেম্পারেচার, দুইটা টি কিন্তু তোমার টেম্পারেচার। এই হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্ক। এইখান থেকে শুধুমাত্র তোমার এমসিকিউ আসে অথবা অনুধাবন আসে। অনুধাবন আসলে জাস্ট এই সূত্র লিখে বলে দিবা যেখানে এ এবং বি ধ্রুবক, সুতরাং তুমি লিখতেই পারো এটা ধ্রুবক সরাই দিয়ে সমানুপাতিক চিহ্ন এনে দেওয়া। তো এই হইতেছে ভাই তোমার কি কি শেষ করছে বলো? প্রবণতা শেষ হয়ে গেছে, সান্দ্রতা শেষ, সান্দ্রতার এ টু জেড শেষ, প্রান্তবেগ শেষ, এবং ভেরিয়েশন দেখা শেষ। এখন যে টপিকটা আমাদের বাকি পড়ে আছে সেটা হচ্ছে আমাদের পৃষ্ঠটান,
কৈশিকতা এবং স্পর্শকোণ, পৃষ্ঠটানের সাথে পৃষ্ঠ শক্তি রিলেটেড, এই তিনটা টপিক পড়লে আমাদের